এই সংক্ষিপ্ত সারটি টাইম ম্যানেজমেন্ট ইন 20 মিনিটস আ ডে বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি টাইম অডিট পরিচালনা করার গুরুত্ব, আপনার শক্তির স্তরের সাথে খাপ খায় এমন একটি আদর্শ সময়সূচি কিভাবে ডিজাইন করবেন, ফোকাস বজায় রাখার জন্য কাজগুলোকে ব্যাচ করার শক্তি এবং কিভাবে কার্যকরীভাবে পরিকল্পনা সরঞ্জামগুলি ব্যবহার করে উচ্চ প্রভাবশালী কাজগুলিকে অধিকার দেওয়া যায় সেই সম্পর্কে জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। যদি আপনি সত্যিই আপনার জীবন উন্নত করতে চান, তবে প্রথম যে জিনিসটি আপনার বোঝা দরকার তা হল আপনার সময় কোথায় এবং কিভাবে ব্যয় হচ্ছে, এবং এটি বোঝার প্রথম পদক্ষেপ হল একটি টাইম অডিট বা সময় নিরীক্ষা করা, অর্থাৎ আপনার সময় কাটানোর অভ্যাসগুলো চিহ্নিত করা। ভেবে দেখুন, আমরা সারা দিনে কত কাজ করি, কখনো মোবাইল ব্যবহার করি, কখনো ইনস্টাগ্রাম রিল স্ক্রল করি, কখনো অহেতুক আড্ডায় সময় কেটে যায়। দিন শেষে মনে হয় আজ তো কোনো প্রোডাক্টিভ কাজই করলাম না। এ কারণেই নিজের জন্য একটি সংক্ষিপ্ত সময়ের হিসাব রাখা জরুরি। টাইম অডিট মানে কি? এমন নয় যে আপনাকে একজন হিসাব রক্ষকের মতো মিনিট ধরে ধরে হিসাব রাখতে হবে, বরং এটি একটি খুব সাধারণ পদ্ধতি যেখানে 2 থেকে 3 দিন আপনি পর্যবেক্ষণ করবেন যে আপনি কি করছেন এবং কতক্ষণ ধরে করছেন। একটি নোটবুক বা ফোনের নোটে প্রতি 30 মিনিট বা 1 ঘন্টা পরপর সময় কোথায় গেল তা লিখে রাখুন। উদাহরণস্বরূপ, সকাল 8টা থেকে 9টা গোসল ও খাওয়া, 9টা থেকে 10টা মোবাইল ব্যবহার, 10টা থেকে 12টা পড়াশোনা, দুপুরে ইউটিউব দেখা, বিকেলে বাইরে যাওয়া, সিনেমা দেখা ইত্যাদি। যদি সততার সাথে 2 থেকে 3 দিন এইভাবে ব্যবহার করা হয়, তবে আপনার আসল চিত্রটি আয়নার মতো আপনার চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে মনে হতে পারে, আরে ভাই, এত ছোট ছোট কাজগুলোও কি লিখে রাখতে হবে? কিন্তু বিশ্বাস করুন, এই ছোট জিনিসগুলোই বড় সমস্যার কারণ। দিনের অর্ধেকটা সময় এভাবেই উড়ে যায় আপনার অজান্তেই। আসল পরিবর্তন এখান থেকেই শুরু হয়। মজার ব্যাপার হলো, যখন আপনি এই লগটি রাখবেন, তখন আপনি বুঝতে পারবেন, ও, ইউটিউবে এত সময় কেটে গেল, আমি তো ভেবেছিলাম 10 থেকে 15 মিনিটের বেশি হবে না। এবং প্রকৃত উন্নতি এখান থেকেই শুরু হবে। যদি আপনি টাইম অডিট করেন, তবে আপনি জানতে পারবেন কোন সময় আপনি সবচেয়ে বেশি সক্রিয় থাকেন এবং কোন সময় আপনার শক্তি কম থাকে। ধরুন, দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে আপনার কিছুই করতে ইচ্ছে করে না, খুব অলস লাগে। এখন আপনি জানবেন যে এই সময়টি কম অগ্রাধিকারমূলক কাজ, যেমন হালকা পড়া, ইমেল চেক করা বা পরিকল্পনার জন্য ব্যবহার করা যেতে পারে। আর যদি সকালের সময়টা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হয়, তবে পড়াশোনা, লেখালেখি বা গভীর মনোযোগের কাজগুলো সেই সময়ের জন্য রাখুন। সময় অপচয় বা টাইম লিক ধরা। টাইম অডিটের আরেকটি বড় সুবিধা হল এটি আপনাকে সময়ের ছিদ্র বা লিকগুলো ধরতে সাহায্য করবে। টাইম লিক মানে সেই জায়গা যেখানে কাজ ছাড়াই সময় নষ্ট হয়। উদাহরণস্বরূপ, আপনি একটি মেসেজ চেক করতে ফোনটি হাতে নিলেন, কিন্তু ঠিক তারপরেই ইনস্টাগ্রাম খুললেন এবং একটি রিল দেখলেন, তারপর আরেকটি, এবং দেখতে দেখতে 45 মিনিট উধাও হয়ে গেল। আপনার লক্ষ্য হবে এই ধরনের লিকগুলো ধরা এবং ধীরে ধীরে তা বন্ধ করা। পুনরাবৃত্তিমূলক কাজগুলি চিনে নেওয়া। আরেকটি কৌতূহলী দিক হল, যখন আপনি প্রতিদিনের ক্রিয়াকলাপের লগ রাখবেন, তখন দেখবেন এমন কিছু কাজ আছে যা বারবার ঘটে এবং সেগুলি ততটা গুরুত্বপূর্ণ নয়। উদাহরণস্বরূপ, কেউ প্রতিদিন সকালে ইমেল চেক করে, কেউ 30 মিনিট হাঁটে। এই ধরনের অভ্যাসগুলিকে সচেতনভাবে সময়সূচিতে রাখুন এবং তাদের অধিকার দিন। আসলে টাইম অডিট কি? এটি কেবল একটি ট্র্যাকিং সিস্টেম নয়, বরং একটি আত্মসচেতনতার হাতিয়ার। যখন আপনি বুঝতে পারবেন কোথায় সময় নষ্ট হচ্ছে এবং কোথায় সময় সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, কেবল তখনই আপনি আপনার দিনটি ভালোভাবে ডিজাইন করতে পারবেন। এবং যখন আপনি নিজের দিনটি নিজেই ডিজাইন করবেন, তখন প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। অনেকে বলেন, আমার সময় নেই, কিন্তু আসল সত্য হল সবাই সমান 24 ঘন্টা পায়। পার্থক্য শুধু এটাই যে পারভেজ সেই 24 ঘন্টা সঠিকভাবে ব্যবহার করতে শেখে, আর অন্য কেউ ভাবে সময় কোথায় গেল। দিনটিকে ভাগ করুন এবং দেখুন আপনি এটি ব্যবহারিকভাবে করতে পারেন। দিনটিকে 4টে ভাগে ভাগ করুন: সকাল, দুপুর, বিকেল, রাত। প্রতিটি ভাগের শেষে সেই সময় আপনি কি করেছেন তা লিখতে 2 মিনিট সময় নিন। আপনার খুব বেশি বিস্তারিত দরকার নেই, শুধু আপনার বোঝার জন্য যতটুকু যথেষ্ট
ততটুকুই লিখুন। 2 থেকে 3 দিন পর পুরো হিসাবটি দেখলে আপনার সময় কোথায় যাচ্ছে সে সম্পর্কে একটি স্ফটিকের মতো পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। একটি টাইম বাজেট তৈরি করুন। আপনি টাইম অডিটকে আপনার জীবনের বাজেটের মতো ভাবতে পারেন। যেমন টাকা খরচ করার আগে বাজেট করা হয়, তেমনি সময়ও এক ধরনের সম্পদ যেখানে পরিকল্পনা করা অপরিহার্য। টাকা আবার আয় করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই লক্ষ্যে উপনীত হওয়ার সবচেয়ে বড় পদক্ষেপ হল সময় কোথায় যাচ্ছে তা জানা। টাইম অডিট আপনাকে অপরাধী বোধ করানোর জন্য নয়, এর উদ্দেশ্য আপনাকে শাস্তি দেওয়া নয়, বরং আপনাকে ক্ষমতায়ন করা। যখন আপনি জানবেন দিনটি কিভাবে কাটছে, কেবল তখনই আপনি কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এই আত্মনিয়ন্ত্রণ আপনাকে ধীরে ধীরে শৃঙ্খলার পথে নিয়ে যাবে। অনেক সময় এমন হয় যে আমরা বারবার কোনো কাজ, যেমন অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা ফোন কল করতে দেরি করি। একটি টাইম অডিট আপনাকে দেখাবে যে সেই কাজটি এড়িয়ে যাওয়ার ফলে কতটা সময় নষ্ট হয়েছে, এবং যখন এটি বারবার আপনার চোখে পড়বে তখন ভেতর থেকে একটি আওয়াজ আসবে, অনেক হয়েছে, এবার কাজটি করতেই হবে, এবং সেখান থেকেই কাজের প্রকৃত অগ্রগতি শুরু হবে। টাইম অডিটের পরে আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আনতে পারেন, যেমন অপ্রয়োজনীয় স্ক্রলিং কমানো, মিটিং ছোট করা বা আরও বিরতি নেওয়া, বা কিছু অভ্যাস পরিবর্তন করা। এই সব কিছু কেবল তখনই সম্ভব হবে যখন আপনি আগে থেকেই বুঝবেন আপনার সময় কাটানোর অভ্যাসগুলো কেমন। এই প্রক্রিয়ার সবচেয়ে বড় উপহার হল স্বচ্ছতা। যখন আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনার সময় কোথায় যাচ্ছে, কেবল তখনই আপনি সচেতনভাবে এটিকে অন্য দিকে চালিত করতে পারবেন। এবং একবার যখন আপনি সচেতনভাবে সময় ম্যানেজমেন্ট শুরু করবেন, তখন প্রোডাক্টিভিটি, সন্তুষ্টি এবং সুখ, এই 3 দিক থেকেই উন্নতি দেখতে পাবেন। শুরু করবেন কিভাবে? খুব সহজ। 2 থেকে 3 দিনের জন্য আপনার সময়ের একটি সোজা লগ তৈরি করুন। চাইলে ডায়েরিতে লিখুন, চাইলে গুগল শিট বা যে কোনো টাইম ট্র্যাকিং অ্যাপ ব্যবহার করুন। মূল কথা হল আপনাকে নিজের প্রতি সৎ থাকতে হবে। আপনি যদি সারাদিন কিছুই না করেন তাও লগে লিখতে হবে, এবং যখন এটি অভ্যাসে পরিণত হবে তখন আপনি অবাক হয়ে দেখবেন যে আপনি কতগুলো কাজ আরও ভালোভাবে করতে পারতেন। টাইম অডিট করতে একটু শৃঙ্খলার প্রয়োজন, তবে ফলাফল হল আপনি তাদের দলে আসবেন যারা সচেতনভাবে তাদের সময় ব্যবহার করে, তাদের নথে যারা কেবল নিরাপদে বেঁচে থাকে। টাইম অডিট একটি ছোট পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব আপনার পুরো জীবন পরিবর্তন করতে পারে। তাই আজ থেকেই আপনার সময়ের দায়িত্ব নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমার দিনটি কি সত্যিই মূল্যবান ছিল? পরবর্তী ধাপ হল আপনার নিজস্ব আদর্শ সময়সূচি তৈরি করা। যখন টাইম অডিট শেষ হবে এবং আপনি বুঝতে পারবেন আপনার সময় কোথায় যাচ্ছে, তখন পরবর্তী পদক্ষেপ হল এমন একটি সময়সূচি তৈরি করা যা আপনার নিজের জন্য একেবারেই উপযুক্ত। এর অর্থ হল এমন একটি রুটিন ডিজাইন করা যা আপনার শক্তির স্তর, জীবনধারা এবং অগ্রাধিকারের সাথে নিখুঁতভাবে মিলে যায়। এটি কোনো সবার জন্য এক মাপের সময়সূচি নয়, বরং এটি শুধুমাত্র আপনার জন্য তৈরি একটি ব্যক্তিগত ব্লুপ্রিন্ট। কারণ প্রতিটি মানুষ আলাদা। হাসানের জন্য সকালটি সবচেয়ে প্রোডাক্টিভ হতে পারে, শাহবাজের জন্য এটি রাত হতে পারে, কারো হয়তো অনেক পারিবারিক দায়িত্ব থাকতে পারে, আবার কারো হয়তো অনেক একা সময় থাকতে পারে। তাই এখন নিজের প্রয়োজন অনুযায়ী একটি সময়সূচি তৈরির সময় এসেছে, যা কেবল কার্যকরী হবে না, বরং আনন্দদায়কও হবে। সিদ্ধান্তহীনতা দূর করুন। অনেকে বিভ্রান্তিতে দিন শুরু করেন, আমি কি আগে ইমেল চেক করব নাকি ব্যায়াম করব? এই সিদ্ধান্তহীনতায় অর্ধেক সময় নষ্ট হয় এবং পরে অপরাধ বোধ হয়। কিন্তু সময়সূচি আগে থেকেই তৈরি থাকলে আর ভাবার দরকার নেই। তখন মাথায় হাত দিয়ে সময় নষ্ট না করে সরাসরি কাজে নেমে পড়া যায়। প্রথম বিষয় হল এনার্জি ফ্লো বা শক্তির প্রবাহ। সবার শক্তির পিক আওয়ার বা সর্বোচ্চ সময় আলাদা। ধরুন আবু সালে সকাল 6টায় ঘুম থেকে ওঠে এবং সকাল 7টা থেকে 11টার মধ্যে তার শক্তি সবচেয়ে বেশি থাকে। তাহলে সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনোযোগের দাবি রাখে এমন কাজগুলো রাখুন। আপনি যদি ছাত্র হন তবে এই সময়ে প্রধান অধ্যয়নের সেশন রাখুন। আপনি যদি চাকরিজীবী হন তবে গভীর কাজ বা জটিল সিদ্ধান্ত নেওয়ার কাজগুলো রাখুন। কম মনোযোগের কাজগুলো কোথায় রাখবেন? যে কাজগুলো গুরুত্বপূর্ণ কিন্তু খুব বেশি ফোকাসের প্রয়োজন নেই, যেমন ইমেল, হোয়াটসঅ্যাপ রিপ্লাই, ছোটখাটো কাজ, মুদির তালিকা তৈরি করা, সেগুলো এমন সময়ের জন্য রাখুন যখন শক্তি কিছুটা কম থাকে, যেমন বিকেল বা রাত। এতে প্রধান কাজ ব্যাহত হবে না এবং ছোট কাজগুলো এগিয়ে যাবে। প্রতিটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি ব্লক রাখুন।
একটি আদর্শ সময়সূচি তৈরির আরেকটি বড় নিয়ম হল যা কিছু গুরুত্বপূর্ণ তার জন্য একটি আলাদা টাইম ব্লক রাখা। শুধু কাজের জন্য নয়, নিজের যত্ন, বিশ্রাম, পরিবার, এমনকি নিজের সময়ের জন্য। সময়সূচি তৈরি করার সময় আমরা কেবল কাজ এবং দায়িত্ব নিয়ে ভাবি, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের মন এবং শরীর যন্ত্র নয়। এগুলোকে চার্জ করার জন্য সঠিক বিরতি, শখ এবং মানসিক সংযোগ প্রয়োজন। একটি উদাহরণস্বরূপ সময়সূচি 6টা থেকে 7:30 সকালের রুটিন এবং শারীরিক ক্রিয়াকলাপ যেমন ব্যায়াম, হাঁটা, ধ্যান বা জিম। 7:30 থেকে 8টা সকালের নাস্তা। 8টা থেকে 11টা গভীর মনোযোগের কাজ বা ডিপ ওয়ার্ক। 11টা থেকে 12টা হালকা কাজ বা বিরতি। 12টা থেকে 1টা দুপুরের খাবার। 1টা থেকে 3টে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজ। 3টে থেকে 4টে পাওয়ার ন্যাপ বা বিশ্রাম। 4টে থেকে 6টা সৃজনশীল কাজ বা প্রজেক্টে ফোকাস। 6টা থেকে 8টা পরিবার বা শখের সময়। 8টা থেকে 9টা রাতের খাবার। 9টা থেকে 10টা পড়া বা জার্নালিং। আপনার সময়সূচি এমন হওয়া উচিত যাতে সঠিক ভারসাম্য থাকে, অতিরিক্ত ব্যস্তও নয় আবার সম্পূর্ণ খালিও নয়। প্রতিটি ব্লকের আলাদা উদ্দেশ্য থাকবে। কিছু ব্লক ফোকাসড কাজের জন্য, কিছু বিশ্রামের জন্য, কিছু সামাজিক বা সম্পর্কের যত্ন নেওয়ার জন্য। সময়সূচিতে নমনীয়তা রাখুন। এটি পাথরে খোদাই করা কোনো নিয়ম নয় যে আপনাকে প্রতিদিন একইভাবে কাজ করতে হবে। কিছুদিন ব্যস্ত থাকবে, কিছুদিন হালকা। তবে যদি একটি মৌলিক কাঠামো থাকে, তবে অন্তত আপনি জানবেন আপনার দিনের অগ্রাধিকার কি। এবং যদি আপনি কখনো পরিকল্পনার বাইরে যান, তবে আপনি দোষী বোধ করবেন না, কারণ আপনি জানবেন কোথায় পরিবর্তন করতে হবে। অনেকে মনে করেন সময়সূচি তৈরি করা বিরক্তিকর এবং জীবনকে রোবোটিক করে তোলে, কিন্তু আসলে উল্টোটা ঘটে। যখন মাথায় পরিষ্কার থাকে কি করতে হবে এবং কখন করতে হবে, তখন আপনার প্রিয় কাজের জন্য আরও সময় তৈরি হয়, ডিস্ট্র্যাকশন কমে যায় এবং আপনি ধারাবাহিকভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। একটি মজার টিপস: সময়সূচি তৈরি করার সময় আপনি থিম অনুযায়ী দিন বা সময় ভাগ করতে পারেন। উদাহরণস্বরূপ, মুসা সোমবারকে ডিপ ওয়ার্ক বা শেখার জন্য, মঙ্গলবার মিটিং বা সামাজিক কাজের জন্য, বুধবার সৃজনশীল কাজের জন্য। অথবা আপনি দিনের ব্লকগুলোকে থিম দিতে পারেন। সকাল মানে ফোকাস জোন, বিকেল মানে এক্সিকিউশন ব্লক, সন্ধে মানে রিল্যাক্সেশন বা ফ্যামিলি টাইম। সকাল মানে কানেকশন জোন, বিকেল মানে অ্যাকশন জোন এবং রাত মানে রিফ্লেকশন জোন বা চিন্তার সময়। দিনের বিভিন্ন সময়কে এভাবে থিম দিলে মস্তিষ্ক ধীরে ধীরে সেই মোডে অভ্যস্ত হয়ে যায় এবং বিভ্রান্তি উল্লেখযোগ্যভাবে কমে যায়। কাজের মতোই নিজের যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ। তাই সময়সূচিতে ইচ্ছাকৃত বিরতি, নড়াচড়া, পানি পান এবং শখের জন্য সময় অবশ্যই রাখুন। উদাহরণস্বরূপ, প্রতি 90 মিনিটে 10 থেকে 15 মিনিটের বিরতি নিন। এই সময়ে নিজেকে সতেজ করতে আপনি হাঁটতে পারেন, গান শুনতে পারেন বা কয়েকবার গভীর শ্বাস নিতে পারেন। এই ছোট বিরতিগুলো আপনাকে সারা দিন এনার্জেটিক রাখবে। যদি রুটিন খুব অনিশ্চিত হয়, অনেকের কাজের সময় নির্দিষ্ট থাকে না এবং কখনো কখনো পারিবারিক চাপও অপ্রত্যাশিতভাবে আসে, তাহলে এক্ষেত্রে সময়সূচি কিভাবে তৈরি করবেন? এক্ষেত্রে কঠোর সময়সূচির বদলে আপনি নমনীয় টাইম ব্লক তৈরি করতে পারেন। মানে প্রতিটি কাজের জন্য একটি সময়ের পরিসর ঠিক করুন। যেমন সকালের ফোকাসড কাজের জন্য সকাল 8টা থেকে 10টা বা 9টা থেকে 11টা পর্যন্ত একটি ব্লক রাখলেন। এতে কাঠামো থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সময় সমাযোজন করার সুযোগও থাকবে। কাজ পরিবর্তন করার সময় ট্রানজিশন টাইম রাখুন। এক কাজ থেকে অন্য কাজে যাওয়ার সময় সামান্য বিরতি রাখুন। উদাহরণস্বরূপ, পারভেজ 10টা পর্যন্ত পড়াশুনো করল এবং 10.01-এ নতুন কাজ শুরু করল। মস্তিষ্কের জন্য হঠাৎ পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে। তবে যদি 10.00 থেকে 10.15 পর্যন্ত বিরতি নেয়, যেমন একটু হাঁটাহাঁটি করল, পানি পান করল, হালকা স্ট্রেচ করল, তাহলে পরবর্তী কাজের জন্য মন সতেজ থাকবে এবং দ্রুত মানিয়ে নেবে। সাপ্তাহিক সময়সূচি পর্যালোচনা করুন। প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার সময়সূচি পর্যালোচনা করুন। দেখুন কি কাজ করছে এবং কি কাজ করছে না। যদি দেখেন যে একটি ব্লক বারবার বাদ পড়ছে, তবে সম্ভবত এটি বাস্তবসম্মত নয় বা ভুল সময় রাখা হয়েছে। এটি সরান এবং অন্য সময় চেষ্টা করুন। সময়সূচি নিখুঁত হওয়ার দরকার নেই। সময়সূচির কাজ হল আপনার জীবনকে সমর্থন করা, নিখুঁত করা নয়। একটি ভালো সময়সূচি হল সেটি যা আপনার লক্ষ্য এবং মূল্যবোধ উভয়কেই সম্মান করে।
যদি স্বাস্থ্য গুরুত্বপূর্ণ হয় তবে আপনাকে ওয়ার্কআউট রাখতে হবে। কাজ গুরুত্বপূর্ণ হলে রাতের খাবার বা সন্ধ্যার হাঁটার জন্য সময় রাখুন। যদি শেখা গুরুত্বপূর্ণ হয় তবে পড়াশোনা বা অনলাইন কোর্সের জন্য প্রতিদিন কিছু সময় রাখুন। এভাবে আপনি ধীরে ধীরে আপনার স্বপ্নের দিনটিকে আপনার আসল দিনের সাথে মিশিয়ে দিতে পারেন। সময়সূচি মানে স্বপ্নকে রুটিনে পরিণত করা। স্বপ্ন বড় হলেও তা অর্জনের জন্য ছোট নিয়মিত পদক্ষেপের প্রয়োজন, এবং একটি সময়সূচি ঠিক সেটাই করে। এটি আপনাকে দিক নির্দেশনা, ফোকাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মানসিক শান্তি দেয়। তাই এখন কাজ শুরু করার সময়। একটি শান্ত জায়গায় বসুন, কয়েকটি সাদা কাগজ নিন বা একটি প্ল্যানার অ্যাপ খুলুন। ভাবুন, যদি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিনটি সাজাতেন তবে তা কেমন দেখাতো। আপনার কাছে কি গুরুত্বপূর্ণ? আপনার শক্তি অনুযায়ী কোন কাজটি কোন সময় করতে পারবেন? আপনি যদি সততার সাথে এই প্রশ্নগুলোর উত্তর দেন তবে আপনার আদর্শ সময়সূচি নিজে থেকেই তৈরি হতে শুরু করবে। শুরুতে হয়তো আপনি নিখুঁতভাবে এটি করতে পারবেন না, তবে অনুশীলনের সাথে সাথে এটি তৈরির দক্ষতাও বাড়বে। একদিন দেখবেন আপনার দিনগুলো অনেক বেশি উদ্দেশ্যপূর্ণ হয়ে উঠেছে, মানসিক চাপ কমেছে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি মনোযোগী, সুখী এবং সন্তুষ্ট বোধ করছেন। এটিই হলো নিজের মতো করে জীবন ডিজাইন করা, এবং এটি একটি আদর্শ সময়সূচি দিয়ে শুরু হয়। ব্যাচিং, কাজগুলো একসাথে করা। আপনি কি লক্ষ্য করেছেন, আপনি যদি বারবার একই ধরনের কাজ থামান এবং শুরু করেন তবে মন খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। ধরুন, হাসান পড়াশোনা করছে কিন্তু প্রতি 10 থেকে 15 মিনিটে হোয়াটসঅ্যাপ মেসেজ চেক করছে, তারপর আবার পড়া শুরু করল। হঠাৎ একটা ফোন এলো, তারপর আবার পড়া শুরু করল। হঠাৎ মনে পড়ল ইমেলের রিপ্লাই দিতে হবে। এভাবে বারবার কাজ পরিবর্তন করলে মানসিক শক্তি নষ্ট হয়, কাজের সময় বাড়ে, এবং এর সমাধান হল ব্যাচিং। ব্যাচিং মানে একই ধরনের কাজ একসাথে করা। উদাহরণস্বরূপ, যদি আপনাকে 10টি ইমেলের উত্তর দিতে হয় তবে বারবার না করে একবারে সবগুলোর উত্তর দিন। যদি আপনাকে কন্টেন্ট লিখতে হয় তবে ধারণা চিন্তা করা, লেখা এবং সম্পাদনা করাকে 3টি আলাদা ব্যাচে ভাগ করুন। এভাবে কাজ করলে আপনি একটি ফ্লো স্টেট বা প্রবাহের অবস্থায় প্রবেশ করবেন, এবং মস্তিষ্ককে বারবার মোড পরিবর্তন করতে হবে না। মাল্টিটাস্কিং কেন ক্ষতিকর? মানুষের মস্তিষ্ক আসলে মাল্টিটাস্কিং পছন্দ করে না। আমরা করি বটে, কিন্তু এর ফলে কাজের মান কমে যায়। আমরা বেশি ক্লান্ত বোধ করি। যতবার কাজ পরিবর্তন হয় মস্তিষ্ককে প্রসঙ্গ বা কনটেক্সট পরিবর্তন করতে হয়। আপনি যদি দিনে 20 বার কাজ পরিবর্তন করেন তবে প্রোডাক্টিভিটির একটি বড় অংশ হারিয়ে যাবে। ব্যাচিং আপনাকে এই অপচয় থেকে বাঁচায়। উদাহরণ, ধরুন আপনাকে সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট তৈরি করতে হবে। প্রতিদিন আলাদাভাবে না করে একদিন শুধু আইডিয়া নিয়ে ভাবুন, দ্বিতীয় দিন কন্টেন্ট লিখুন, তৃতীয় দিন সমস্ত পোস্ট তৈরি করুন এবং শিডিউল করুন। এতে কাজ একটি সুশৃঙ্খল উপায়ে সম্পন্ন হবে এবং আপনি আরও সৃজনশীল বোধ করবেন, কারণ মস্তিষ্ক একই ধরনের কাজে ডুবে থাকার সুযোগ পাবে। ব্যাচিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল আপনি দ্রুত ডিপ ওয়ার্ক বা গভীর কাজে প্রবেশ করতে পারেন। যখন আপনি একই ধরনের কাজ করছেন তখন আপনাকে বারবার নতুন করে ভাবতে হবে না। উদাহরণস্বরূপ, একসাথে 10টি ইমেলের উত্তর দেওয়ার সময় মস্তিষ্ক একটি ছন্দে চলে আসে। টোন, গঠন সবকিছু সহজ হয়ে যায়। লেখালেখি, ভাষা বা অন্য যে কোনো কাজই হোক না কেন ধারাবাহিকভাবে করলে তা অনেক বেশি স্বাভাবিক এবং সহজে এগোয়। কিন্তু একই কাজ যদি দিনের বিভিন্ন সময় বারবার করতে হয় তবে মস্তিষ্ককে প্রতিবার নতুন প্রসঙ্গে যেতে হয় এবং এতে কার্যকারিতা কমে যায়। ব্যাচিংয়ের আরেকটি বড় সুবিধা হল বিভ্রান্তি কমানো। যখন আপনি একটি কাজের জন্য নির্দিষ্ট সময়ের ব্লক তৈরি করেন তখন সেই সময়ে অন্য কিছুর দিকে মনোযোগ দেওয়া সহজেই এড়ানো যায়। উদাহরণস্বরূপ, ধরুন আপনি বিকেল 4টে থেকে 5টা পর্যন্ত শুধুমাত্র ফোন কল করার জন্য একটি ব্যাচ তৈরি করলেন। এই সময়ে আপনি ইমেল চেক করবেন না বা মেসেজের রিপ্লাই দেবেন না। এতে আপনার কাজ দ্রুত শেষ হবে এবং ফোকাসও অটুট থাকবে। অনেকে পরিকল্পনা ঠিকই করেন কিন্তু বাস্তবায়নে আটকে যান, কারণ তাদের টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। পরিকল্পনাকে কাজের রূপ দেওয়ার জন্য ব্যাচিং সবচেয়ে কার্যকর উপায়। এটি আপনার কাছে পরিষ্কার করে দেয় যে একটি কাজ করতে কতটা সময় লাগবে এবং কখন তা করতে হবে। আপনি দৈনন্দিন জীবনে পুনরাবৃত্তিমূলক কাজের ব্যাচ তৈরি করতে পারেন। সকালে এবং বিকেলে একসাথে 20 মিনিট ইমেল বা মেসেজের উত্তর দেওয়া। খাবার তৈরি, সপ্তাহে 1 বার বা 2 বার একসাথে রান্না করা এবং খাবার সংরক্ষণ করা। কেনাকাটার তালিকা তৈরি, পুরো তালিকা তৈরি করতে সপ্তাহে 1 বার বসা।
পড়াশোনা বা শেখার জন্য প্রতিদিন 1 বা 2টি নির্দিষ্ট সময় রাখ। কাপড় ধোয়া, ঝাড়াঝুড়ি, থালা বাসন ধোয়ার মতো কাজগুলো একসাথে করা। ব্যাচিং আপনাকে মাইক্রো ডিসিশন বা ছোট ছোট সিদ্ধান্ত থেকেও বাঁচায়। যখন প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করা থাকে, তখন আপনাকে বারবার ভাবতে হয় না যে এখন আমি কি করব। ডিসিশন ফেটিগ বা বারবার ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে পড়া, এটি আমাদের প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় শত্রু। আপনি যদি ব্যাচিং করেন, তবে এই সমস্যাটি সহজেই এড়ানো যায়। কিভাবে ব্যাচিং শুরু করবেন? সমস্ত পুনরাবৃত্তিমূলক এবং একই ধরনের কাজের একটি তালিকা তৈরি করুন, যেমন ইমেলের উত্তর দেওয়া, পরিকল্পনা করা, কল করা, রান্না করা, পরিষ্কার করা ইত্যাদি। এই তালিকাটিকে বিভিন্ন বিভাগে ভাগ করুন। অ্যাডমিন বা প্রশাসনিক কাজ, বিল, নথিপত্রের জন্য, মঙ্গলবার সৃজনশীল কাজের জন্য, বুধবার মিটিং বা কলের জন্য ইত্যাদি। অথবা প্রতিদিন দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত শুধুমাত্র ইমেল এবং মেসেজের উত্তর দেওয়ার জন্য একটি ব্যাচ তৈরি করুন। সীমানা নির্ধারণ করুন। ব্যাচে কাজ করার সময় অন্যান্য বিভ্রান্তি এড়িয়ে চলুন। নোটিফিকেশন বন্ধ রাখুন, ফোন সাইলেন্ট রাখুন এবং সম্ভব হলে শান্ত জায়গায় বসুন। ব্যাচিংয়ের জন্য শৃঙ্খলার প্রয়োজন, তবে অতিরিক্ত কঠোর হওয়ার দরকার নেই। জরুরি কোনো কাজ এলে নমনীয় হন, তবে ব্যাচিংয়ের অভ্যেস বজায় রাখার চেষ্টা করুন। আপনি ধীরে ধীরে ব্যাচিংয়ের ফলাফল দেখতে পাবেন। আপনার সময় অনেক বেশি সংগঠিত এবং কার্যকর হয়ে উঠেছে। আরেকটি কৌতূহলী বিষয় হল, ব্যাচিং কেবল কাজের জন্যই নয়, শক্তি এবং মানসিকতা ব্যবস্থাপনার জন্য অসাধারণ কাজ করে। উদাহরণস্বরূপ, যদি শাহবাজকে লিখতে হয়, তবে একটি লেখার ব্যাচ তৈরি করুন এবং সেই সময় শুধুমাত্র লেখকের মোডে থাকুন। প্রজেক্ট নিয়ে গবেষণা করলে সেই ব্যাচে শুধু অন্বেষণ করুন, বিশ্লেষণ বা সিদ্ধান্ত নেবেন না। এতে মস্তিষ্ক চাপ অনুভব করে না, কাজও আরও গভীরভাবে হয়। ব্যাচিং কেবল সময়ই বাঁচায় না, বরং মানসিক শক্তিও বাঁচায়। যখন বারবার কাজ পরিবর্তন করতে হয়, তখন মেজাজ ওঠানামা করে, ইমেল বিরক্ত করে, হঠাৎ একটি কল আপনার প্রবাহ ভেঙে দেয় এবং কাজের প্রতি আগ্রহ কমে যায়, কারণ মন আগে থেকেই ক্লান্ত থাকে। কিন্তু ব্যাচিং করলে এক অবস্থায় থাকা যায় এবং এই প্রবাহ থেকে সন্তুষ্টি আসে। আমরা প্রায়ই ভাবি মাল্টিটাস্কিং করলে বেশি কাজ হবে, কিন্তু বাস্তবে এটি একটি ভ্রম। গবেষণায় প্রমাণিত হয়েছে যে যারা ব্যাচিং করেন তারা কেবল বেশি কাজই করেন না, বরং উচ্চমানের আউটপুটও দেন। তাদের মানসিক চাপও কম থাকে এবং তারা কাজে বেশি আনন্দ পান। ব্যাচিংয়ের সাথে অটোমেশন বা ডেলিগেশন ব্যবহার করুন, যেমন একসাথে সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করা এবং শিডিউল করা, বা রুটিন অ্যাডমিন কাজগুলো কোনো সহকারী বা টুলের মাধ্যমে করিয়ে নেওয়া। এটি গভীর চিন্তাভাবনা, শেখা এবং সৃজনশীল কাজের জন্য সময় খালি রাখবে। প্রতিটি মানুষের ব্যাচিং স্টাইল আলাদা। কেউ 2 থেকে 3 ঘন্টা লম্বা ব্যাচ পছন্দ করে, কেউ আবার 25 থেকে 30 মিনিটের ছোট ব্যাচে ভালো করতে পারে। ট্রায়াল এবং এরর বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে বুঝতে হবে কোনটি আপনার জন্য সবচেয়ে কার্যকর। কিন্তু একবার এটি অভ্যেসে পরিণত হলে আপনি নিজেই ভাববেন, আমি এতদিন কত অকার্যকরভাবে কাজ করছিলাম। ব্যাচিং স্মার্টলি কাজ করার একটি উপায়। এটি কোনো কঠিন নিয়ম নয়, বরং একটি অভ্যেস যা অনুশীলনের মাধ্যমে তৈরি হয়। যখন আপনি একই সময়ে একই কাজ করেন, তখন কেবল সময়ই বাঁচে না, মস্তিষ্ক অপ্রয়োজনীয় লাফালাফি থেকে রক্ষা পায় এবং মন যখন শান্ত ও ফোকাসড থাকে, কেবল তখনই প্রকৃত প্রোডাক্টিভিটি এবং সৃজনশীলতা বেরিয়ে আসে। তাই আজ থেকেই আপনার দিনের দিকে তাকান। কোন কাজগুলো ব্যাচ করা যায় তা গ্রুপ করুন, টাইম ব্লক তৈরি করুন এবং অনুশীলন শুরু করুন। শুরুতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কয়েকদিন পর বুঝতে পারবেন আপনি কতটা স্মার্টলি আপনার কাজ সামলাতে শুরু করেছেন। আমাদের মাথায় অনেক চিন্তা একসাথে ঘোরে। তাকে কল করতে হবে, কিছু কাজ বাকি আছে, মুদিবাজার করতে হবে, সপ্তাহান্তে পারিবারিক অনুষ্ঠান, আগামী সপ্তাহে প্রেজেন্টেশন জমা দেওয়া। কিছুক্ষণ পর সবকিছু ভারী মনে হতে থাকে, মনে হয় মাথায় পাহাড় জমেছে এবং আমরা বুঝতে পারি না কোথা থেকে শুরু করব। এই অবস্থায় প্ল্যানিং টুলস বা পরিকল্পনার সরঞ্জামগুলো আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী হতে পারে। কেন প্ল্যানিং টুলস প্রয়োজন? হোক সেটি একটি সাধারণ টু ডু লিস্ট, একটি সুন্দর পেপার প্ল্যানার, একটি ডিজিটাল ক্যালেন্ডার বা একটি সৃজনশীল ভিজুয়াল বোর্ড। এই সরঞ্জামগুলোর সাহায্যে আমরা জীবনে একটি কাঠামো আনতে পারি এবং মাথাকে কিছুটা বিশ্রাম দিতে পারি। পরিকল্পনা মোটেও কোনো বিরক্তিকর বা ভাঙা কাজ নয়, বরং এটি এমন একটি পদ্ধতি যা আমাদের স্বাধীনতা দেয়, ভুলে যাওয়া থেকে মুক্তি, শেষ মুহূর্তের চাপ থেকে মুক্তি, ওভারলোড বা অতিরিক্ত বোঝা থেকে মুক্তি। টু ডু লিস্ট হল সবচেয়ে সহজ উপায়। টু ডু লিস্ট হল সবচেয়ে মৌলিক এবং সহজ উপায় যা প্রায় সবাই ব্যবহার করে। কাগজের টুকরো বা মোবাইল অ্যাপে দিনের কাজগুলো লিখে রাখা। এটি আপনাকে আজকের রোড ম্যাপ দেয়।
প্রতিটি কাজ শেষ করার পর টিক দেওয়ার আনন্দই আলাদা। মনে হয় হ্যাঁ, আমি কিছু করতে পেরেছি। এটি অনুপ্রেরণা আনে এবং দিনের কাজ বোঝা সহজ করে তোলে। কিন্তু শুধুমাত্র একটি টু ডু লিস্টই যথেষ্ট নয়। অনেক সময় আমরা একসাথে অনেক কাজ লিখে ফেলি এবং শেষে হতাশ হই। এখানে আসে প্ল্যানারের ভূমিকা, যা আরও এক ধাপ এগিয়ে যায়। আপনি চাইলে পেপার প্ল্যানার ব্যবহার করতে পারেন, যেখানে আপনি দৈনিক, সাপ্তাহিক, মাসিক সব কাজের পরিকল্পনা করতে পারেন। এখানে শুধু কাজ নয়, অ্যাপয়েন্টমেন্ট, লক্ষ্য, অভ্যেস, এমনকি কৃতজ্ঞতা লেখার পৃষ্ঠাও রাখতে পারেন। একটি প্ল্যানার আপনার জন্য একটি জীবন মানচিত্র হয়ে উঠবে, যেখানে সময় ও প্রাধান্য একসাথে ট্র্যাক করা যাবে। অনেকে পেপার প্ল্যানার পছন্দ করেন কারণ লেখার সময় মনোযোগ বাড়ে, লক্ষ্য নিয়ে চিন্তা গভীর হয় এবং একটি সংযোগ তৈরি হয়। ডিজিটাল টুলস সহজ এবং স্মার্ট। কেউ আবার ডিজিটাল টুলস বেশি পছন্দ করেন, যেমন গুগল ক্যালেন্ডার, নোশন, ট্রেলো। এই টুলগুলো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। রিমাইন্ডার সেট করার সুবিধা আছে, এমনকি কালার কোড, ট্যাগ, ডেডলাইন যোগ করা যায়। গুগল ক্যালেন্ডার একটি বিশেষ শক্তিশালী টুল। এখানে আপনি পুরো দিনের শিডিউল, মিটিং, ডিপ ওয়ার্ক ব্লক, এমনকি নিজের জন্য সময় পরিকল্পনা করতে পারেন। নোটিফিকেশন আপনাকে সময় মতো মনে করিয়ে দেয়, তাই কোনো কিছু ভুলে যাওয়ার সুযোগ থাকে না। ভিজুয়াল বোর্ড, লক্ষ্য চোখের সামনেই। আরেকটি সৃজনশীল উপায় হল ভিজুয়াল বোর্ড। বেশিরভাগ মানুষ লক্ষ্য নির্ধারণ, লাইফ ভিশন তৈরি এবং অনুপ্রেরণা জাগানোর জন্য এটি ব্যবহার করেন। আপনি আপনার লক্ষ্য, অনুপ্রেরণা, কাজ এবং উদ্দেশ্যগুলো একটি বোর্ডে বা পিন্টারেস্টের মতো ডিজিটাল বোর্ডে দৃশ্যমানভাবে সাজাতে পারেন। এটি অবচেতন মনকেও সক্রিয় করে, ফলে লক্ষ্য পূরণের প্রতি একটি স্বাভাবিক তাগিদ তৈরি হয়। মাইন্ড ম্যাপ, নতুন দৃষ্টিভঙ্গি। যদি মন খারাপ থাকে, বিভ্রান্তি থাকে বা বড় কিছু অর্জনের ইচ্ছা থাকে, তাহলে একটি মাইন্ড ম্যাপ দারুণ কাজ করে। এখানে মূল বিষয়টি কেন্দ্রে রেখে তার চারপাশে শাখা প্রশাখার মতো সমস্ত চিন্তা, কাজ এবং ধারণা ছড়িয়ে দিন। এতে স্পষ্টতা আসে এবং বিষয়টি নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়। প্ল্যানিং টুলের গোপন সুবিধা। এগুলি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিকে ছোট ছোট দৈনিক কাজে ভাগ করে দেয়। আমরা প্রায়ই বড় লক্ষ্য নির্ধারণ করি, ফিট হব, বই লিখব, সঞ্চয় বাড়াবো, কিন্তু এগুলি বিমূর্ত হওয়ার কারণে আমরা পদক্ষেপ নিতে পারি না। কিন্তু যখন আমরা এগুলিকে ছোট ছোট কাজে ভাগ করে প্ল্যানারে লিখি, আজ 20 মিনিট হাঁটা, প্রতিদিন 300 শব্দ লেখা, এই সপ্তাহে 1000 মুদ্রা সঞ্চয় করা, তখন লক্ষ্যগুলি অর্জনযোগ্য মনে হয় এবং ধীরে ধীরে স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করে। পরিকল্পনা আপনাকে সচেতন করে, ব্যস্ত নয়। এটি আপনাকে নিজের জীবনের স্টিয়ারিং হুইল দেয়, ফলে আপনি নিজের নিয়ন্ত্রণে থাকতে পারেন। অনেকে মনে করেন পরিকল্পনা স্বতঃস্ফূর্ততা নষ্ট করে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। জরুরি কাজ আগে থেকে পরিকল্পনা করা থাকলে হঠাৎ উপভোগ করার জন্য আরও বেশি সময় পাওয়া যায় এবং কোনো অপরাধ বোধ থাকে না, কারণ জরুরি কাজ আগেই শেষ হয়ে গেছে। পরিকল্পনার আসল চাবিকাঠি হল ধারাবাহিকতা। শুধু একটি প্ল্যানার কিনলে হবে না, এটি প্রতিদিন দেখতে হবে, আপডেট করতে হবে এবং বন্ধুর মতো ব্যবহার করতে হবে। সকালে 5 থেকে 10 মিনিট বসুন, দেখুন কি ঘটেছে। রাতে 5 থেকে 10 মিনিট বসুন, দেখুন কি বাকি আছে এবং আগামীকাল কি করবেন তা পরিকল্পনা করুন। এটি একটি মিনি রিফ্লেকশন সেশন বা আত্মপ্রতিফলন সেশনে পরিণত হয়, যা দিনটিকে আরও সচেতন করে তোলে। সাপ্তাহিক পরিকল্পনার আচার। একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি হল সাপ্তাহিক পরিকল্পনা। প্রতি রবিবার সন্ধ্যায় বা মঙ্গলবার সকালে 30 মিনিট সময় নিয়ে পরের সপ্তাহের কাজগুলো সাজান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনগুলো, কোন কাজটি কখন করবেন, কোন লক্ষ্যগুলো ফোকাসে থাকবে। এভাবে প্ল্যানিং টুলস আপনার জীবনকে আরও গোছানো, হালকা এবং কার্যকর করে তোলে, যাতে আপনার সপ্তাহটি মসৃণভাবে চলে। আগে থেকেই জেনে নিন কখন কোন ডেডলাইন আছে, কখন আপনি ফাঁকা সময় পাবেন এবং কী সামাজিক প্রতিশ্রুতি রয়েছে। আগে থেকে এটি দেখলে সপ্তাহে অপ্রত্যাশিত ঝামেলা উল্লেখযোগ্যভাবে কমে যায়। মানসিক শান্তির জন্য প্ল্যানিং টুলস। প্ল্যানিং টুলসের সবচেয়ে বড় প্রভাব পড়ে মানসিক শান্তির ওপর। যখন সবকিছু মাথার ভেতরে জমা থাকে তখন উদ্বেগ বাড়ে, কিন্তু যখন আপনি আপনার সমস্ত চিন্তা, কাজ এবং উদ্বেগ একটি নোটবুক বা বোর্ডে লিখে ফেলেন, তখন মন হালকা হয়ে যায়। একে বলা হয় মেন্টাল ডিক্লাটারিং। এতে আপনার মন মুক্ত হয়, সৃজনশীলতা বাড়ে এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। আপনার জন্য কোন প্ল্যানিং টুলটি সেরা, মূল নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। লেখালেখি পছন্দ হলে পেপার প্ল্যানার ব্যবহার করুন। প্রযুক্তির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করলে ডিজিটাল অ্যাপ ব্যবহার করুন। চাইলে হাইব্রিড পদ্ধতি নিতে পারেন, কিছু কাজের জন্য ডিজিটাল, কিছু কাজের জন্য কাগজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যাই বেছে নিন তা নিয়মিত ব্যবহার করুন। বিভ্রান্তি থেকে মুক্তি।
প্ল্যানিং টুলস আপনাকে ডিস্ট্র্যাকশন থেকে বাঁচায়, কারণ দিনের পরিকল্পনা আগে থেকে থাকলে এখন আমি কি করব এই প্রশ্নটি বারবার মনে আসে না, বরং ফোকাস থাকে আমাকে এখন এই কাজটি শেষ করতে হবে। এমন স্পষ্ট দিক নির্দেশনা আপনাকে ডিজিটাল কোলাহল, অহেতুক সময় নষ্ট এবং দীর্ঘসূত্রিতা থেকে দূরে রাখে। প্ল্যানিং টুলস কেবল চাকরিজীবীদের জন্য নয়, ছাত্র, গৃহিণী, ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, শিল্পী, যে কোনো ব্যক্তি যিনি নিজের দিনটিকে উদ্দেশ্যপূর্ণ করতে চান তাদের সবার জন্য প্ল্যানিং টুলস সমান কার্যকর। পরিকল্পনা একটি দক্ষতা যা ধীরে ধীরে তৈরি হয়। আপনি যত দ্রুত এটি শিখবেন তত ভালো ফল পাবেন। পরিকল্পনা আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। প্রতিবার যখন আপনি একটি কাজের পরিকল্পনা করেন তখন আপনি আসলে আপনার ভবিষ্যতের জন্য একটি ভালো ভিত্তি তৈরি করেন। এই ছোট ছোট পরিকল্পনার অভ্যাসগুলোই পরে একটি সফল এবং প্রোডাক্টিভ জীবনের পথ তৈরি করে। তাই আজ থেকেই একটি ডায়েরি, ডিজিটাল অ্যাপ বা রঙিন বোর্ড বেছে নিন এবং এটিকে জীবনের অংশ করে নিন। পরিকল্পনা আপনার জীবনে স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণের অনুভূতি নিয়ে আসবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনি নিজের নিয়মে প্রতিদিন বাঁচবেন, সময়ের স্রোতে কেবল ভেসে থাকবেন না। টু ডু লিস্ট সত্যিকারের গেম চেঞ্জার। আমরা সবাই অনেক আশা নিয়ে দিন শুরু করি। আজ পড়াশোনা করব, ঘরের কাজ করব, ইমেলের রিপ্লাই দেব, ব্যায়াম করব, এমনকি কিছু সৃজনশীল কাজও করব। কিন্তু দিন যত গড়ায় শক্তি কমে আসে, মোটিভেশন বা অনুপ্রেরণা সরে যায় এবং সন্ধ্যা হতে হতে মনে হয় আজ তেমন কিছুই করতে পারলাম না। হতাশার আসল কারণ, এর প্রধান কারণ হল একটি দীর্ঘ এবং অযৌক্তিক টু ডু লিস্ট। আসলে একটি টু ডু লিস্ট তৈরি করা একটি শিল্প, এবং আপনি যদি এটি আয়ত্ত করতে পারেন তাহলে দিনটি অনেক বেশি প্রোডাক্টিভ, ফোকাসড এবং শান্তিপূর্ণ হতে পারে। অনেকে মনে করেন তালিকায় যত বেশি কাজ থাকবে তত ভালো। তাদের ধারণা লম্বা তালিকা মানে তারা উচ্চাকাঙ্ক্ষী এবং অনুপ্রাণিত। কিন্তু বাস্তবতা হল তালিকায় কাজ খুব বেশি থাকলে মূল অভিভূত হয়ে পড়ে, ফলে কাজ ঠিকমতো করা যায় না। কোন কাজ আগে করব আর কোনটা পরে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, এবং এভাবে ভাবতেই সময় নষ্ট হয়। সমাধান: তালিকা ছোট কিন্তু প্রভাবশালী করুন। প্রথমে আপনাকে বুঝতে হবে তালিকা ছোট রাখুন কিন্তু প্রভাবশালী করুন। আবু সালেহ বলেন, প্রতিদিন মাত্র 3 থেকে 5টি হাই ইম্প্যাক্ট বা উচ্চ প্রভাবশালী কাজ রাখুন। এমন কাজ যা আপনার দিনটিকে প্রোডাক্টিভ হিসেবে সংজ্ঞায়িত করে, আপনাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়। হাই ইম্প্যাক্ট টাস্ক কি? এমন কাজ যা জীবনকে সামনের দিকে নিয়ে যায়, যে কোনো গুরুত্বপূর্ণ ডেডলাইন পূরণ করে। উদাহরণস্বরূপ, আপনি যদি ছাত্র হন তাহলে 5ম অধ্যায়ের রিভিশন, ফ্রিল্যান্সার হলে ক্লায়েন্টকে প্রস্তাব পাঠানো বা ইনভয়েস তৈরি করা, গৃহিণী হলে সাপ্তাহিক মিল প্ল্যান তৈরি করা যা পুরো সপ্তাহের রান্না সহজ করে দেয়। ছোট কাজ তালিকায় লিখবেন না। অনেকে সবকিছুই তালিকায় লেখেন, কাপড় ধোয়া, পানি পান করা, টিভি দেখা, অ্যাপ চেক করা ইত্যাদি। কিন্তু এগুলো এমনিতেই হয়। এগুলো তালিকায় রাখলে কেবল তালিকাটি বড় হয়, কিন্তু আসল কাজে কোনো লাভ হয় না। আর তালিকা বড় হলে ফোকাসও বিক্ষিপ্ত হয়ে যায়। এভাবেই আমরা আজকের সংক্ষিপ্তসার শেষ করছি। কমেন্টে আমাদের জানান এটি আপনার কেমন লেগেছে। সারসংক্ষেপে, আপনার সময়কে কার্যকরভাবে পরিচালনা করার জন্য আপনার বর্তমান অভ্যাসগুলি নিরীক্ষা করা, একটি ব্যক্তিগত সময়সূচি তৈরি করা, প্রবাহ বজায় রাখার জন্য একই ধরনের কাজগুলোকে ব্যাচ করা এবং আপনার মনকে পরিষ্কার এবং উচ্চ প্রভাবশালী কাজে ফোকাস রাখার জন্য পরিকল্পনার সরঞ্জাম ব্যবহার করা। এই ছিল বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলায়।